যত দিন যাচ্ছে এটাকে বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন, সিও থেকে আরম্ভ করে একেবারে এই আরো মাইক্রো অবজার্ভার, তারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ভোটারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। হয়রানি বেড়ে যাচ্ছে, প্রান্তিক মানুষ, দুর্বল অংশের মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল, পরিযায়ী, মহিলা, তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু, অসুস্থ, তাদের সারাটা দিন চলে যাচ্ছে এবং র্যান্ডম, আমি বলবো, আমি দেখাবো এই স্লাইডগুলো থেকে, যেটা র্যান্ডম না, এটার মধ্যে একটা পরিকল্পনা আছে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই কার্যকলাপ। এটা নির্বাচন করার প্রস্তুতি নয়, এটা নির্বাচনের ইনপুট নয়, নির্বাচনের আউটপুট ঠিক করার চেষ্টা করা হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সবচেয়ে বেশি হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কদিন আগে বিহারে হয়েছে এসআইআর, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। ইলেকশন কমিশন যা বলেছিল তার মধ্যে যেগুলো অন্যায্য ছিল সেগুলোকে সুপ্রিম কোর্ট ঠিক করে দেয়। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি কথাটা ছিল না। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাহলে একটাই আইন, একটাই সংবিধান, একটাই ইলেকশন কমিশন, যারা করলো না বিহারে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হাজার হাজার লাখ লাখ নোটিশ দেওয়া হচ্ছে? এখন ফোন করে বলে দিচ্ছে চলে আসুন। তাহলে নিজে ইলেকশন কমিশন এবং তার হয়ে যারা কাজ করছে তারা আইন মানছে না, নিয়ম মানছে না। তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকজন, তৃণমূলের কর্মী ছিলেন, তৃণমূলের নেতা ছিলেন, তারা মারা গিয়েছেন, কিন্তু লিস্টে তাদের নাম আছে, ভুয়ো ভোটারদের নাম আছে, কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে। যারা এখন ইসিআই এর কোনগুলো নির্দেশ দিচ্ছে? নাগপুর থেকে, হিমালয় থেকে, দিল্লির নর্থ ব্লক থেকে, নবান্ন থেকে, কালীঘাট থেকে। নো ম্যাপিং এর পরেও এই ফিগারটা কখনো আসে না। আজকে আরএসএস, বিজেপি ফাসিস্ট কায়দায় গণতন্ত্রকে নিয়ন্ত্রিত করতে চাইছে। বামপন্থীরা যখন ৭৭ এসেছিল আমরা বলেছিলাম গণতন্ত্রের সম্প্রসারণ, তারই ভিত্তিতে ২১ বছরের ভোটাধিকার ১৮ বছরের ভোটাধিকার হলো, তারই ভিত্তিতে মহিলাদের সংরক্ষণ হলো, তারই ভিত্তিতে পঞ্চায়েতি ব্যবস্থা পুরো ব্যবস্থা করা হলো, 3 টায়ার গভর্নেন্স হলো। বিজেপি যেটা চাইছে, ডেমোক্রেসিকে লিমিট করতে চাইছে, নিয়ন্ত্রিত করতে চাইছে এবং সংরক্ষিত করতে চাইছে। এটা একটা স্টেটাসের মতো এক দলের থাকবে, আর যাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে, আসলে তাদের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, তাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বাসস্থান কেড়ে নেওয়া হচ্ছে, তাদের প্রকৃতি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের পরিবেশ কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বাস করার শান্তিতে, তাদের রোজগার করা, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্যের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এবং তারই অংশ হিসেবে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই প্রক্রিয়া হয়েছে। আগামী ১৭ই জানুয়ারি জ্যোতি বসু ১৭তম প্রয়াণ দিবস। তিনি এই আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধ শিখিয়েছেন। তিনিই বলেছিলেন এদেশের মধ্যে প্রথম যে বিজেপি হচ্ছে একটা অসভ্য বর্বর দল। লিডার মানে এটাই যে ফোর্সই করতে পারে। ডিকেডস এগো বাজপেয়ীর মুখ দেখে চলে গেল, এনডিএতে যোগ দিল, ওরা ভালো মানুষ, মোদি খারাপ, আদবানি ভালো, এখন হচ্ছে অমিত শাহ খারাপ, যোগী ভালো, এইসব বলে লাভ নেই। তাহলে এই যে অসভ্যতা এবং বর্বরতা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর হত্যালীলা, প্রতিদিন হচ্ছে কোথাও না কোথাও আক্রমণ, আমাদের রাজ্যে হচ্ছে কে কি বিক্রি করছে তার উপর দাঁড়িয়ে, কে কি খাচ্ছে তার উপরে দাঁড়িয়ে। আপনারা দেখেছেন উত্তরাখণ্ডে অঙ্কিতা ভণ্ডারী, ইয়াং মেয়ে রিসেপশনিস্টের কাজ করেছিল, তাকে বিজেপি নেতার স্পেশাল সার্ভিস দিতে হবে, তাকে জেনে গেছে, তাকে খুন করা হয়। গোটা উত্তরাখণ্ডের মানুষ, বিশেষত মেয়েরা, ইয়াং জেনারেশন, জেনজি নেমেছে রাস্তায়। আপনারা দেখেছেন আসামে কিভাবে বুলডোজার দিয়ে কলোনি উজাড় করে দেওয়া হয়েছে, বস্তি উজাড় করে দেওয়া হয়েছে, চর খালি করে দেওয়া হয়েছে আদানিকে জমি দেওয়ার জন্য।
এ শুধু বাবরি মসজিদ ভাঙা নয়, আপনারা দেখেছেন উড়িষ্যায় বিজেপি শাসনে শুধু পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে তা নয়, উদ্বাস্তু যারা ওখানে পুনর্বাসিত হয়েছিলেন তাদের গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে। আসামে কার্বি আংলং এ কিভাবে বর্মন ব্রাদার্সদের হত্যা করা হয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। উন্নত দেখেছেন গণধর্ষণের শিকার, সে গোটা পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে, আর অপরাধীদেরকে মালা পরানো হচ্ছে, তাদেরকে জামিন দেওয়ানো হচ্ছে। কে তাণ্ডব করছে? তাণ্ডবটা শুরু করলো কে? এত লোক গেল কেন বিডিও অফিসে? ডাকলো কেন বিডিও অফিসে? আদার ওয়ে রং। তৃণমূলের কাজ করবে, কিন্তু তৃণমূলকে সেই কাজ করতে সুযোগ কে দিল? মমতা ব্যানার্জি গেলেন, কে ইডি অফিস থেকে নিয়ে চলে আসলেন, সেই সুযোগটা করে দিল কে? একটা সিভিল অফেন্সকে মমতা ব্যানার্জি ক্রিমিনাল অফেন্সে কনভার্ট করলেন। ইলিগাল টাকা পয়সার লেনদেন, মানি লন্ডারিং কেস, তার ভাইপোর বেনামি কোম্পানিতে কয়লা পাচারের টাকা ঢুকেছে, তিনি ওটাকে কনভার্ট করলেন ক্রিমিনাল। এটা হয়, উনি আইন পড়েছেন বা বলেন, বাদলি করেন। এখন এই ধরনের অনেক ক্ষেত্রে বাড়িওয়ালা ভাড়াটি সব এরকম বলে যে তুমি ওটা ঢুকে যাও, তুমি তালা ভেঙে দাও, তুমি এটা দখল করে নাও, এরকম কেউ কেউ পরামর্শ দেয়। তারপরে চলে, দীর্ঘদিন মামলা চলবে, ততদিনে ভোট পার হয়ে যাবে, তখন তোমরা টেলিভিশন স্ক্রিনকে ভাগ করে দিয়ে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, একদিকে কলকাতা হাইকোর্ট, একদিকে দিল্লি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই দুটোর মধ্যে বাইনারি দেখাতে পারবে। আসলেন যাতে প্রকাশ না পায়, এবং দেখবে এই প্রথম ইডি কোনো সিজন লিস্ট দিল না। উল্টো দিকেটা বলো, যে কোনো জায়গায় ইডি গেলে, সিবিআই গেলে তারপর একটা সিজন লিস্ট দেয় না? পুলিশ গেলেও দেয় না একটা সিজন লিস্ট, যে আমরা গেলাম এই পেলাম। আমি আপনার জিজ্ঞেস করছি, ওই দিনের পরে এখন পর্যন্ত পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু ইডি তো প্রেস নোট দেওয়ার জন্য নয়, তা তো সিজন লিস্ট দিতে হয় যে আমি কি পেলাম। কেন সেটা তাহলে গেল কেন? তামাশা করতে, মমতাকে ডাক পারতে, ডিম পারতে। তাহলে একটা উদ্দেশ্য তো যাওয়া হয়। তাহলে আমি ধরে নিলাম লজিকাতে যে ওই ল্যাপটপ, ওই ফোন আর ওই ফাইলটা নিতে গেছিল, তাহলে ভরসে কি ঢাললো? ওটাকে এমন করে সাজিয়ে রেখে দিয়েছিল যে ম্যাডাম আসুন এবার নিয়ে যান। আর অফিসে তো অনেক কিছু থাকে না, কিছু একই থাকে। তো মমতা ব্যানার্জি সাহসটা প্রকাশ করে দিন না যে এইটা নিতে এসেছিল। দেখো, একটা প্রাইভেট কোম্পানি যার কয়লার পাচারের টাকার সঙ্গে যোগাযোগ, যার বেনামে অভিযোগের মালিকানা বলে আমি অভিযোগ করছি, তার এখানে ইডি গেল, কিছু সিজ করলো না। তা বুঝতে পারছো লিপস অ্যান্ড বাউন্সে কেন যায়নি ইডি? আর মমতা ব্যানার্জি ঢুকে গেলেন, দিয়ে পুলিশকে নিয়ে গিয়ে তৃণমূলের গাড়িতে করে মাল নিয়ে বেরিয়ে চলে আসলেন। কোন আইনে আছে এটা? তাহলে এইটা নিয়ে আমাদের সময় নষ্ট করার জন্য, তোমাদের সময় নষ্ট করার জন্য, আমরা যাতে বেকারি নিয়ে, দারিদ্র নিয়ে, স্কুল বন্ধ নিয়ে, কলেজ বন্ধ নিয়ে, 100 দিনের কাজ নিয়ে, এই এসআইআর নিয়ে, ভোটাধিকার নিয়ে, এসবের থেকে তোমাদের ঢুকিয়ে দিল, যেমন আগে ঢুকিয়ে দিয়েছিল গভর্নরের বাড়িতে। তারপরে দার্জিলিং এ গিয়ে দেখা গেল ওটা ফাঁপা।